রাজা প্রতাপ শাহের একমাত্র পুত্র শাহজাদা জামাল। সে ছিল একজন বীর। আব্বা হুজুর, আমি একটু রাজ্য ভ্রমণে বেরোতে চাই। আমি প্রহরী পেয়াদার ব্যবস্থা করছি। না বাবা, আমি একাই যেতে চাই। কিন্তু শাহজাদা জামাল, তোমার যদি কোনো বিপদ হয়? পিতা, আমি একজন বীর। আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো। আজ পর্যন্ত আমি তোমার কোনো কাজে কখনো বাধা দিইনি, আর আজও দেব না। আর তোমার উপর আমার পুরো ভরসা আছে। ঠিক আছে আব্বা হুজুর, আমি কালই রওনা দিতে চাই। রাজপুত্র একটি ঘোড়া নিয়ে রওনা দেয় রাজ্য ভ্রমণে। বেশ কয়দিন পার হয়ে গেল। নিজের রাজ্য তো ভ্রমণ করা শেষ, এবার একটু অন্য রাজ্য ভ্রমণ করব। রাজপুত্র আবারও চলতে শুরু করলো। চলতে চলতে সে এক জঙ্গলে পৌঁছে গেল। এ তো দেখছি অনেক বড় জঙ্গল। খুব পিপাসাও লেগেছে আমার। দেখি কোথাও একটু জল পাই কিনা। রাজপুত্র হাঁটতে শুরু করলো। হঠাৎ সে বিশাল এক রাজপ্রাসাদ দেখতে পেল। ওই রাজপ্রাসাদের ভিতর গেলে মনে হয় আমি জল পাব। রাজপুত্র রাজপ্রাসাদে ঢুকে গেল, কিন্তু কোথাও কোনো মানুষ দেখতে পেল না। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই কেন? শাহজাদা জামাল পুরো প্রাসাদ ঘুরে দেখে, কিন্তু কোথাও কোনো মানুষের অস্তিত্ব পায় না। হঠাৎ সে দেখতে পায় এক সুন্দরী রাজকন্যা ঘুমিয়ে আছে। শাহজাদা জামাল মেয়েটির কাছে গেল। এই প্রাসাদে এই কন্যা একা একা ঘুমিয়ে আছে। এই যে শুনছেন, মনে হচ্ছে অচেতন হয়ে আছে। শাহজাদা জামাল দেখতে পাই রাজকন্যার মাথার কাছে একটা হীরার টুকরা পড়ে আছে। শাহজাদা সেই হীরার টুকরোটি হাতে তুলে নিতেই সে হীরার খণ্ডটি মেঝেতে পড়ে গেল। আর অবাকভাবেই রাজকন্যা জেগে উঠল। কে কে তুমি? আমি শাহজাদা জামাল। কিন্তু আপনার এই অবস্থা কেন? আর আপনার পিতামাতা কোথায়? সে অনেক কথা। বলুন আমাকে, আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি। তাহলে শুনুন, আমি এই রাজ্যের রাজকন্যা চম্পাবতী, রাজা সেলিম শাহের একমাত্র কন্যা। পিতামাতাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিলাম। মহারাজ, চম্পাবতী তো অনেকটা বড় হলো, এবার যে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। তুমি ঠিকই বলেছ রানী। আমি সব রাজ্যে খোঁজ পাঠাচ্ছি, সুপাত্রের খোঁজে। মহারাজ, কয়েকজন প্রজা এসেছে রাজ্যে, আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, চলুন। বলো তোমরা, তোমাদের কি চাই? মহারাজ, আমার জমিতে এবারও ফসল হয়নি। আমার সন্তানেরা না খেতে পেয়ে মারা যাবে হুজুর। মন্ত্রী, ওনার জন্য 1 বছরের খাদ্য সামগ্রী দিয়ে দিন। মহারাজ, আমার স্বামী খুবই অসুস্থ। অর্থের জন্য তার চিকিৎসা করাতে পারছি না। মন্ত্রী, রাজকোষ থেকে কিছু অর্থ দিয়ে দিন ওনাকে। মহারাজ, আমার একমাত্র সম্বল ঘোড়াটি আজ মারা গেছে। মন্ত্রী, আপনি এই প্রজাকে ঘোড়াশাল থেকে 2টি ঘোড়া দিয়ে দিন। আজ্ঞে মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। হঠাৎ করে এক প্রজা আসে। মহারাজ, আমার মেয়েকে আজ খুঁজে পাচ্ছি না। মহারাজ, আমার 2 ছেলে গরু চড়াতে গিয়েছিল। এখন সেই গরু সহ আমার ছেলে দুটিকেও খুঁজে পাচ্ছি না। এ তো চিন্তার বিষয়। আপনারা ঘরে ফিরে যান, আমি খবর নিচ্ছি। মন্ত্রী, আপনি রাজ্যে অনুচর পাঠান। কেন হচ্ছে এসব? আজ্ঞে মহারাজ। মহারাজ, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? রানী, রাজ্যের পশু, মানুষ, পাখি সব কেমন যেন উধাও হয়ে যাচ্ছে। এ কি বলছেন আপনি? মহারাজ, রাজ্যে এক রাক্ষস প্রবেশ করেছে। যাকে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। তুমি যাও, আমি রাজসভায় আসছি। মন্ত্রী, রাজ্যের যত সেনা আছে সবাইকে পাঠিয়ে দাও ওই রাক্ষসকে হত্যা করতে। আজ্ঞে মহারাজ। সব সেনা রাক্ষসকে হত্যা করার জন্য আক্রমণ করে, কিন্তু রাক্ষস সবাইকে মেরে ফেলে। এবার রাক্ষস রাজসভায় প্রবেশ করে আর রাজ্যের সবাইকে
মেরে ফেলে। তুমি কেন আমাদের ক্ষতি করছো? কি চাও তুমি? এই রাজ্যকে আমি রাক্ষসপুরী বানাতে চাই। এই বলে রাক্ষসটি রাজকন্যার কক্ষে প্রবেশ করে। এ কি চাও? কি চাও এখানে? রাক্ষস রাজকন্যাকে দেখে মুগ্ধ হয়। এই প্রথম কাউকে দেখে আমার ভালো লেগেছে। তোমাকে বাদে আমি সবাইকে মেরে ফেলবো। না, আমার বাবা মাকে মেরো না। ঠিক আছে, আমি তাদের মারবো না। জাদু করে তাদের পিতামাতাকে পাথর বানিয়ে ফেলে। এ কি করলেন? আমার বাবা মাকে পাথর বানিয়ে দিলেন? হ্যাঁ, আর তোমাকেও আমি জীবন্ত ঘুম পাড়িয়ে রাখবো। আর যখন ইচ্ছে হবে তখন তোমাকে জাগ্রত করব। আর এই রাজ্যকে আমি রাক্ষস রাজ্য বানিয়ে ফেলবো। এভাবে আমি এখানেই ঘুমিয়ে থাকি, আর যখনই ওই রাক্ষসের ইচ্ছে হয় তখনই আমাকে জাগ্রত করে। এ কি, কিসের শব্দ এটা? ওই রাক্ষসটার ফেরার সময় হয়েছে। আপনি এখনই আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই মূর্তির পেছনে গিয়ে লুকিয়ে পড়েন। সাবধান, সে আপনাকে দেখলে প্রাণে মেরে ফেলবে। কিন্তু তোমাকে আমি ঘুম পারবো কি করে? এই যে এই হীরাটিকে ঘষা দিলেই আমি ঘুমিয়ে পড়ব, আর আবার ঘষা দিলেই আমি আবার জেগে উঠব। রাজকুমারী, তুমি রাক্ষসের থেকে জেনে নেবে যে তার মৃত্যু কিভাবে হয়। ঠিক আছে, এখন আমাকে ঘুম পাড়িয়ে দাও। শাহজাদা ওই পাথরে ঘষা দেয় আর রাজকুমারী আবার ঘুমিয়ে পড়ে। এরপর ওই রাক্ষস এসে পড়ে আর রাজকুমারীকে জাগিয়ে তোলে। মনে হচ্ছে এই কক্ষে কোনো মানুষ প্রবেশ করেছে। আরে না না, আমি ছাড়া এখানে আর কেউই নেই। তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? আমি খুবই চিন্তায় আছি। কি চিন্তা? আপনি যদি মারা যান তাহলে অন্য সব রাক্ষসেরা এসে আমাকে তো খেয়ে ফেলবে। আমি মরবো না, আমার মরণ নেই। না, তাও যদি কোনোভাবে আপনি মারা যান? আরে বোকা, আমার প্রাণ এই প্রাসাদের পাশে এক পুকুরে আছে। আর সেই পুকুরের নিচে একটি খাঁচার মধ্যে আমার প্রাণ পাখি রাখা আছে। আর সেই পাখিটাকে কেউ কোনো দিন খুঁজে পাবে না, আর আমার মৃত্যুও হবে না। এবার আমি নিশ্চিন্ত হলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। রাক্ষস রাজকন্যা চম্পাবতীকে ঘুম পাড়িয়ে চলে যায়। আর তখনই রাজপুত্র এসে চম্পাবতীকে জাগায়। রাজকন্যা, আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি ওই পুকুরের কাছে যেতে হবে। ঠিক আছে, চলুন। রাজকন্যা আর রাজপুত্র পুকুরের পাড়ে গেল। তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি ওই রাক্ষসের প্রাণ পাখিটাকে ধরে নিয়ে আসি। সাবধানে যাবেন। রাজপুত্র এক ডুব দিয়ে সেই পুকুর থেকে প্রাণ পাখি তুলে নিয়ে আসে। আর তখনই রাক্ষস জেগে যায়। আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে কেউ আমার প্রাণ পাখিতে হাত দিয়েছে। যাই, পুকুরের পাড়ে গিয়ে দেখি। রাক্ষস পুকুর পাড়ে পৌঁছে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার প্রাণ পাখিতে হাত দিয়েছিস? এখনই তোদেরকে আমি শেষ করে ফেলবো। তুই অনেক পশু পাখি আর মানুষের জীবন কেড়ে নিয়েছিস, তোকে আজ তার শাস্তি পেতেই হবে। জামাল পাখিটিকে মেরে ফেলে আর সাথে সাথে রাক্ষসও মাটিতে পড়ে মারা যায়। এবার প্রাসাদে চলো, তোমার বাবা মাকে মুক্ত করতে হবে। জামাল প্রাসাদে গিয়ে সেই হীরার খণ্ড দিয়ে রাজা এবং রানীর মূর্তিকে স্পর্শ করে আর তাদের আগের রূপ ফিরে আসে। বাবা, এই রাজপুত্র আমাকে আর আপনাদেরকে মুক্ত করেছে, আর ওই রাক্ষসকেও বধ করেছে। আমি তোমার উপকার কখনো ভুলবো না। বলো বলো, কি চাও তুমি আমার কাছে? আমি রাজকুমারী চম্পাবতীকে অনেক পছন্দ করি, আমি তাকে বিবাহ করতে চাই। এ তো খুশির কথা। এরপর রাজপুত্র জামাল রাজকন্যা চম্পাবতীকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে
পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।